প্রফেসর উজান চৌধুরী, লেখনীতে বন্যা সিকদার, পর্ব সংখ্যা 16। দেখেন প্রফেসর সাহেব, একদম আমার ওপর মিথ্যে অ্যালিগেশন দিবেন না বলে দিলাম। আমি কত লিলিপুট বাচ্চা একটা মেয়ে, আর আপনি আমাকে বলছেন আমি নাকি প্রশ্ন আউট করেছি, তাও আবার আমার নিজের জানের টুকরো স্বামী জানকে বন্দুক দিয়ে। সিরিয়াসলি? কোন না কোন ডাইনি আপনাকে কি বোঝালো আর আপনি অমনি চোখ বুজে সেটা বিশ্বাস করে নিলেন? উজান কিছু বলতে যাবে তার আগে মৌ কপালে হাত দিয়ে আক্ষেপের সুরে আবার শুরু করলো। এই জন্য আমার দাদি বলতো, স্বামী মানেই আসামি। এরা জাতগতভাবেই খারাপ। কুত্তার যেমন কোনোদিনও সোজা হয় না, এরাও তেমন। এদের কপালে যতই ভালোবাসা ঢেলে দেওয়া হোক না কেন, এদের নজর সবসময় অন্যের বউয়ের দিকে থাকে। কার না কার ডাইনি বউ আপনাকে আমার নামে কুবুদ্ধি দিয়ে দিয়েছে, আর তার জন্য আপনি এখন ঘরে এসে আমাকে খারাপ বলছেন। নষ্ট পুরুষ একটা। উজান নিজের রক্তচক্ষু নিয়ে স্তম্ভিত হয়ে মৌয়ের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার মন চাইছে এই বিচ্ছু মেয়েটাকে দুটো চেলাকাঠের বাড়ি দিয়ে সোজা সাইজ করতে, কিন্তু আফসোস সে তা করতে পারছে না। মেয়েটা ঠিক কোন লেভেলের তেঁড়া আর জাউরা তা আজ উজান হাড়ে হাড়ে বুঝতে পারছে। নিজে এত বড় একটা অপকর্ম করেও কি সুন্দর উল্টো অন্যজনের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। তার এই অভাবনীয় কাণ্ড দেখে উজান জাস্ট হাঁ করে তাকিয়ে রইল। সে নিজের সিআইডি ক্যারিয়ার ও এই শিক্ষকতা জীবনে বহু পাজি আর ধূর্ত অপরাধী দেখেছে, কিন্তু তার ঘরের এই বৌদ্ধ বইটা যে এত বড় মাপের পাজি হতে পারে তা তার ধূরতম কল্পনাতেও ছিল না। এতক্ষণে উজান নিজের রাগ সামলাতে না পেরে পুরো ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, জাস্ট শাট আপ ইডিয়েট মেয়ে! আমাকে তোমার কোন দিক দিয়ে নষ্ট পুরুষ মনে হয়, হ্যাঁ? আর আমি মোটেও কোনো মিথ্যা কথা বলছি না। শিরিন আমাকে নিজের মুখে সব বলেছে। তুমি তার কাছ থেকে অলরেডি দুটো প্রশ্নের পত্র আগেভাগেই নিয়ে এসেছো। ফার্স্ট সেইগুলো কোথায় রেখেছো আমাকে দাও। মৌ নিজের বড় বড় চোখ দুটো ছোট ছোট করে উজানের সব কথা শুনছিল। হঠাৎ সে মুখ কুঁচকে নিল, বেশ ভাব নিয়ে বলে উঠল, আপনাকে সব দিক দিয়ে নষ্ট পুরুষ মনে হয়? শালার ঘরের এত সুন্দরী অপ্সরা বউ থাকতে বাইরে ওই ডাইনিদের দিকে নজর যায়। হায় আল্লাহ, এ তুমি কেমন লুচ্চা বর দিলে আমায়! এ নিজের ঘরের বউকে চোখে দেখে না, কিন্তু পরের বউকে ঠিকই দেখে। ওনার কাছে আমার কথার কোনো ভ্যালু নেই। ওনার কাছে নিজের ওই প্রাণের এক্স ডাইনি শিরিনের ভ্যালু বেশি। জাস্ট সেট আপ পিচ্চি! ফাজলামোর একটা লিমিট আছে। অন্যায় করে আবার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলছো। কান ধরে এখনই 100 বার উঠবাস করো ফার্স্ট, নয়তো এর পরের পানিশমেন্ট কিন্তু আরও অনেক বড় হবে। মৌয়ের মুখ ভেঙচে বেশ দৃঢ় গলায় উত্তর দিল, আপনার বালের শাট আপ এর গুলি মারি। পারবো না আমি উঠবাস করতে। কি করবেন শুনি? কি করবেন আপনি আমার, হ্যাঁ? মৌয়ের এমন তেড়ামুখো উত্তর শুনে উজান মোটেও খুশি হতে পারল না, বরং সে নিজের চোখ রাঙিয়ে তার দিকে এক পা এগোলো। উজানে সে রাগান্বিত ও ভয়ঙ্কর চোখ দেখে মৌ এবার সত্যি সত্যি শুকনো ঢোক গিল। মুহূর্তের মধ্যে তার মুখ থেকে সব হাসি বিলীন হয়ে গেল। উজান যেই না তাকে ধরতে এক পা বাড়ালো, অমনি মৌ চিল পাখির মতো বেড থেকে লাফিয়ে নেমে এক দৌড়ে কক্ষ ত্যাগ গেল। তার এই হুটহাট দৌড়ানোর কাণ্ডে উজান ভীষণ বিরক্ত হলো। ধুর, একটা মেয়ের শরীরে সামান্য ব্যালেন্স থাকা দরকার, কিন্তু এর মধ্যে তা বিন্দু মাত্র নেই। মৌ এক দৌড়ে সোজা নিচে ডাইনিং রুমে গিয়ে হাজির হলো। উজানও তার পিছু পিছু নিচে নেমে এলো, কিন্তু ততক্ষণে মৌ গিয়ে সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর পেছনের দিকে লুকিয়ে ওনার শাড়ির আঁচলটা শক্ত করে আঁকড়ে ধরে ঢাল বানিয়ে দাঁড়িয়ে পড়েছে। উজান ডাইনিং রুমে এসে তাদের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, এই ফাজিল মেয়ে, বের হও আমুর পেছন থেকে। উজান চৌধুরীর মুখে মুখে এত বড় বড় তর্ক! বেরিয়ে আসো বলছি, আজ তোমাকে মজা দেখাচ্ছি। মৌ শাশুড়ির পেছন থেকে একটুখানি মুখ বের করে কাঁপতে কাঁপতে বলে, শাশুড়ি আম্মা বাঁচাও প্লিজ, তোমার এই বজ্জাত গোন্ডা ছেলে আমাকে আজকে মেরে ফেলবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না গো আম্মা, তোমাকে অন্তত একবার দাদি বানিয়ে তারপর মরার কথা ভাববো। মৌয়ের মুখে এই দাদি বানানোর কথা শুনে উজান রাগে গজগজ করে বলে উঠল, ইডিয়েট একটা! একদম মুখ ভেঙে দেবো তোমার। এত বড় অন্যায় করো, আবার শাশুড়ির কাছে গিয়ে নাটক করা হচ্ছে, হ্যাঁ? উজান যেই না হাত বাড়িয়ে মৌকে ধরতে যাবে, অমনি মৌসুমী চৌধুরী মাঝখানে হাত দিয়ে ছেলেকে বাধা দিলেন। তিনি উজানকে ধমক দিয়ে বলেন, বাবা কি হচ্ছে এসব? মেয়েটা মাত্রই তো একটু আগে কলেজ থেকে ধকল সয়ে বাড়ি এলো, আর তুই এসে ওকে এভাবে বকছিস কেন, হ্যাঁ? বাচ্চা একটা মেয়ে। আম্মু সিরিয়াসলি তুমি এই বিচ্ছু মেয়েটাকে এখনও বাচ্চা মেয়ে বলছো?
উজান নিচের কপালে হাত দিয়ে প্রায় আর্তনাদ করে উঠল। জানো তোমার এই গুণবতী বৌমা আজ কি কীর্তি ঘটিয়েছে? ও আমাকে ওই শিরিনের কাছে বন্ধক রেখে পরীক্ষার প্রশ্ন আউট করেছে। নিজের স্বামীকে কোনোদিন শুনেছ কোনো বউ নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে বন্ধক দেয়? এই ফাজিল মেয়ে ঠিক তাই করেছে। যখন দেখলো পরীক্ষার পাস করার জন্য আমাকে কাবু করতে পারছে না, তখন সোজা ওই কালনাগিনীর কাছে গিয়ে আমাকে বন্ধক রেখে দুটো প্রশ্ন অলরেডি নিয়ে চলে এসেছে। উজানের কথা শুনে ডাইনিং রুমের উপস্থিতি সবাই একযোগে যেমন হো হো করে হেসে উঠল, তেমন বিস্ময়কর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। এইটুকু একটা মেয়ের মাথায় এত কুচক্রী বুদ্ধি কিভাবে আসতে পারে তা ভেবেই সবাই তাজ্জব। ঠিক তখনই পরিস্থিতি বুঝে মৌ আড়ালে উজানকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে চোখ টিপে দিল। তারপর শাশুড়ির দিকে ফিরে কাঁদো কাঁদো ফেস করে বলে উঠল, শাশুড়ি আম্মা, বিশ্বাস করো তোমার ছেলে সব মিথ্যে বলছে। তুমি বলো এই ইনোসেন্ট বাচ্চা মেয়েটা কি এমন আকাম করতে পারে? সে আমাকে চুমু দিতে চাইছিল, শুধু আমি বারণ করেছি, সেই জন্য আমার নামে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে। মাহবুব সইবে না, আপনার ওপর গজব পড়বে, গজব। মৌয়ের মুখে এমন অবলীলায় বানিয়ে বলা কথা শুনে উজান হতবম্ব হয়ে দুপা পিছিয়ে গেল। বিষম খেয়ে কাশতে কাশতে সে প্রায় মেঝেতে বসে পড়ার উপক্রম হলো। ঠিক তখনই কোথা থেকে ইফাত হন্তদন্ত হয়ে দৌড়ে এসে উজানের পাশে বসল এবং তার কানে ফিসফিস করে, ভাই, আমার ফুলকন্যা কোথায় রে? প্লিজ বল না কোথায় ও। মেহেরের নাম শুনতেই উজানের সব রাগ গিয়ে পড়ল ইফাতের ওপর। সে আর এক সেকেন্ডও দেরি না করে নিজের পা থেকে জুতো খুলে সজোরে ইফাতের দিকে ছুঁড়ে মারল। ইফাত ভাগ্যবশত চট করে সরে যাওয়ায় ওটা গায়ে লাগেনি। ঠিক তখনই মৌ ইফাতের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে উঠল, দুলাভাই, আপনার সে হসপিটালে আছে, আর এই যে আপনাকে এত বড় মিষ্টি খবরটা দিলাম, তার জন্য আসার সময় আমার জন্য 1 ডজন আইসক্রিম নিয়ে আসবেন। ইফাত উজানকে একটু রাগিয়ে দেওয়ার জন্য বাঁকা হাসল। সে মুচকি হেসে মৌয়ের উদ্দেশ্যে আওড়ালো, ওকে ভাবিজান, ডান। আমার 10টা না 5টা না পিচ্চি একটা মাত্র ভাবিজান, তার জন্য আইসক্রিম কেন, যা যা লাগবে আমি সব এনে দেব। উজান রাগে ফুঁসতে ফুঁসতে তেড়ে যেতে ইফাত এক দৌড়ে সদর দরজা দিয়ে পালিয়ে গেল। উজান একবার সদর দরজার দিকে তাকালো তো আরেকবার মৌয়ের দিকে। পুরো ডাইনিং রুমের পরিস্থিতি এখন তার হাতের বাইরে। তার মা, ভাবি সহ বাড়ির সবাই হেসেই যাচ্ছে। উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে মৌয়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলে, আইসক্রিমের ব্যাপারটা না হয় রুমে গিয়ে খুব ভালো করে দেখে নিচ্ছি, কিন্তু তার আগে সবার সামনে দাঁড়িয়ে কি বললে? আমি চুমু দিতে পারিনি বলে তোমার নামে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছি? সিরিয়াসলি মিসেস চৌধুরী, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাটা শেষ হওয়ার আগে ডাইনিং রুমে উপস্থিতি সবার সামনে উজান এক ঝটকা মৌকে নিজের কাছে টেনে নিয়ে এক গভীর ও নিবিড় ছোঁয়া দিয়ে বসল তার ওষ্ঠ জোড়ায়। আচমকা এমন এক অভাবনীয় ও লজ্জাজনক কাণ্ড ঘটবে তা মৌ নিজের দূরতম কল্পনাতেও ভাবেনি। সে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। যখন সে চোখ মেলে দেখল বাড়ির সবাই তাদের দিকে হাঁ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, তখন লজ্জায় মৌয়ের ইচ্ছে করছিল জীবন্ত মাটির নিচে ঢলে যেতে। মনে মনে ভাবল, সে একটু বানিয়ে মিথ্যে বলেছে, তাই বলে এই জংলি লোকটা সবার সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে। ওদিকে উজান মৌকে ছেড়ে দিয়ে বুক ফুলিয়ে পুরো ডাইনিং রুমে সবার উদ্দেশ্যে বিজয়ী হাসতে আওড়ালো, চুমু তো সবার সামনে দিয়েই দিলাম, এবার অন্তত সবাই বিশ্বাস করো যে এই ফাজিল মেয়েটা সত্যি সত্যি আমার নিজের বরকে বন্ধক রেখে প্রশ্ন আউট করেছে। আরিফুন চৌধুরী এবার অত্যন্ত গর্বের সাথে উজানের দিকে এগিয়ে আসলেন। ছেলের কাঁধে স্নেহের হাত রেখে তিনি মুচকি হাসলেন, বাপ, তুই সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস সেসবে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে তুই এখন সবার সামনে যে কাজটা করলি তাতে আমি বড্ড খুশি হয়েছি। এতদিনে দেখে মনে হচ্ছে তুই আমার বাপ কা বেটা। চালিয়ে যা বাপ, সফল তুই হবি একদিন। এই বলে তিনি মৌয়ের দিকে তাকালেন। মৌ যেন মেঝেতে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলল। তীব্র এক লজ্জা তাকে চারপাশ থেকে আষ্টে পিষ্টে ঘিরে ধরল। সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। ওদিকে উজান নিজেও সবার সামনে লজ্জায় মাথা চুলকাতে চুলকাতে মৌয়ের পিছু পিছু ওপরে চলে গেল। গোধূলি লগ্ন বিকেল। পশ্চিম আকাশে সূর্য ঢোলার
মাহেন্দ্রক্ষণ। চারিদিক থেকে মৃদু শীতল বাতাস বয়ে আসছে, আর সেই বাতাসে পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছে ইফাত আর মেহের। মেহেরকে হসপিটাল থেকে নিজের বাইকে করে নিতে এসেছে ইফাত। এই মেয়েটার পাশে থাকলে এক অন্যরকম অদ্ভুত ভালো লাগা কাজ করে ইফাতের মনে। সেই জন্য বাইক তন্ময়ের কাছ দিয়ে হেঁটে চলেছে দুজন। ইফাত এক হাতে মেহেরের কলেজের ব্যাগটা নিয়ে পরম মুগ্ধতা মেশানো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মেহের তখন আনমনে স্ট্র দিয়ে ম্যাঙ্গো জুস খাচ্ছিল। এরই ফাঁকে সে আর চোখে ইফাতের দিকে তাকালো। ইফাতের অমন অপলক চাহনি দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে প্রশ্ন করল, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? ইফাত চোখ না সরিয়ে বলল, ভাবছি। কি ভাবছেন? ভাবছি আমার এই মিষ্টি ফুলকন্যাকে বউ হিসেবে কেমন লাগবে। তার পাশে কি এই ইফাত চৌধুরীকে আদৌ মানাবে নাকি বাঁদরের গলায় মুক্তের মালা বলো তো? মেহের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। তার সেই হাসির মোহময় ঝলকে মুহূর্তের মধ্যে ইফাতের ঠোঁটের কোণেও চাওড়া হাসি ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তে মেহেরের ফুটফুটে মুখটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। তার উজ্জ্বল মুখটা হুট করে কালো হয়ে যাওয়ার কারণ ইফাত ঠিক বুঝতে পারল না। সে কপাল কুঁচকে নরম সুরে শুধালো, কি হলো ফুলকন্যা, হুট করে মুড অফ কেন হলো তোমার? মেহের একরাশ বিষণ্ণ চোখে ইফাতের দিকে তাকিয়ে অসহায় স্বরে আওড়ালো, কেন এত মায়া বাড়াচ্ছেন? কোনোদিন যদি তাকদির থেকে আপনি হারিয়ে যান, তবে এই আমি আপনাকে ছাড়া বাঁচব কিভাবে? ইফাত নিজের গভীর দৃষ্টি মেহেরের চোখের ওপর স্থির রাখল। মেয়েটার কথার ভাঁজে ভাঁজে এক তীব্র সাইহীন অসহায়ত্ব লুকিয়ে আছে। সে যে ইফাতকে হারানোর ভয় পাচ্ছে তা ইফাত খুব ভালো করে বুঝতে পারল। মেহেরের মনে হচ্ছে ইফাত হয়তো তাকে কোনো এক মাঝ নদীতে একলা ফেলে চলে যাবে। সে জীবনে কখনো এত গভীর ভালোবাসা পায়নি, তাই হয়তো তার মনে হারানোর ভয়টা বড্ড বেশি। চারপাশের কোলাহলের মাঝে ইফাত খুব স্লো ভয়েসে আওড়ালো, ফুলকন্যা, একটু টাচ করতে পারি তোমায়? মেহের স্তব্ধ হয়ে তার দিকে তাকালো। চারপাশ দিয়ে এত মানুষ হেঁটে যাচ্ছে, তার ওপর বিয়ের আগে এমন এক আবদার সে কিভাবে মেনে নেবে? এতদিনে ইফাতকে তার মনে ধরেছে ঠিকই, কিন্তু মানুষটা তো এখনও তার জন্য পুরোপুরি বৈধ নয়। তবে কেন সে এই নিষিদ্ধ স্পর্শ সম্মতি দেবে? মেহের লজ্জায় ও নীতিবোধ থেকে চট করে নিজের মাথা নিচু করে নিল। তার এই লাজুক প্রত্যাখ্যান দেখে ইফাত শব্দ করে হেসে উঠল, ওকে, মুড অফ করো না ফুলকন্যা, আমি খুব তাড়াতাড়ি পুরো বৈধতা নিয়ে তোমায় টাচ করব। এবার অন্তত একটু হাসো। মেহেরের চোখ তুলে তাকালো। মানুষটা তাকে বড্ড ভালো বোঝে, কিন্তু তবুও মনের ভেতরে ভয়টা যেন কিছুতেই কাটতে চায় না। সে সত্যি তাকে ছেড়ে যাবে না তো? ঠিক তখনই তার কানের কাছে ইফাতের দুষ্টুমি ভরা কণ্ঠ ভেসে এলো, এমন বাচ্চাদের মতো করে জুস কে খাই শুনি? আমি বিয়ে করে ঘরে একটা বউ তুলব নাকি কোনো বাচ্চাকে? শোনো, আগেই বলে দিচ্ছি, ইফাত চৌধুরী কিন্তু প্রচণ্ড অধৈর্য একটা ছেলে। এখন যা হয় দূরে দূরে আছি, তবে তোমায় যেদিন পুরোপুরি নিজের করে পাবো সেই দিন কিন্তু আর একদম ধৈর্য ধরতে পারবো না। সেই জন্য নিজেকে আগে থেকে মেন্টালি তৈরি করে রাখো। শুধু বাচ্চাদের জুস নয়, তুমি যা চাইবে আমি তাই এনে দেবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে। আমার খিদে পেয়েছে। মেহেরের এমন অপ্রাসঙ্গিক উত্তর শুনে ইফাত মৃদু হাসল। মেয়েটার এ ভয়াক্ত ও লাজুক চাহনি দেখলে তার মনটা পরম তৃপ্তিতে ভরে যায়। অর্ধপর মনের ভেতর একরাশ মিষ্টি প্রেমের আবেশ নিয়ে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ 7 বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখতে চলেছে রোহান তালুকদার। গুনে গুনে 67টি বছর সে প্রবাসে কাটিয়েছে নিজের প্রাণের প্রেয়সীকে চিরতরে নিজের করে পাওয়ার আশায়। জীবনের সবচেয়ে শখের বয়সে সে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিল, অথচ সে দূরতম কল্পনাতেও জানে না তার সেই প্রেয়সী এখন অন্য কারোর ঘরণী, অন্য কারো অর্ধাঙ্গিনী। রোহান প্রথমে নিজের বাবা মায়ের কবর জিয়ারত করে, তারপর নিজের শৈশবে কেটে যাওয়া গ্রামের চারিদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। এই ধুলো বালি মাখা গ্রামে তার পুরো শৈশব কৈশোর কেটেছে। এয়ারপোর্ট থেকে তাকে পিক আপ করতে এসেছিল তার কিছু বন্ধু। সে যে আজ হঠাৎ দেশে ফিরছে এই খবরটা শুধু সাব্বির জানত। প্রেয়সীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার এভাবে চুপি চুপি আসা। তার সেই আজ জন্ম আকাঙ্ক্ষিত প্রেয়সী আর কেউ নয়,
চৌধুরী বাড়ির মেজ বউ উজান চৌধুরীর ওয়াইফ তাসফিয়া মৌ। অথচ এই মেয়েটাকে রোহান নিজের যৌবনের প্রথম প্রহর থেকে পাগলের মতো ভালোবাসত। রোহান যখন 24 বছর পেরিয়ে যৌবনের 25 কোটায় পা রাখছিল, ঠিক সেই দিন তার চাচাতো বোন তাসফিয়া মৌ লাল টুকটুকে বউ সেজে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন মেয়েটির বয়স ছিল মাত্র 8 বছর। সে তখন ভালোবাসার কিংবা বিয়ের ও বুঝতো না, কিন্তু রোহান তখন থেকেই তাকে আমার বউ বলে চারপাশ পাগল করে তুলত। প্রথম মৌ বিরক্ত না হলেও যখন সে বুঝতে শুরু করলো ভালোবাসা কি আর বিয়ে কি, তখন থেকেই সে রোহানকে এড়িয়ে চলা শুরু করলো। মৌয়ের কাছে রোহান বড়জোর একজন ভাইয়ের চেয়ে বেশি কিছু ছিল না, কিন্তু রোহানের গল্পটা ছিল ভিন্ন। মেয়েটা বয়সে অনেক ছোট হলেও তার প্রতি এক অদ্ভুত গভীর অনুভূতি জন্মেছিল রোহানের মনে। এরপর থেকে দিন যত গেছে মেয়েটার প্রতি তার আসক্তি আর দুর্বলতা ততই বেড়েছে। বাড়ির সবাই রোহনের এই পাগলামির কথা জানতো, তবে সবাই ভাবতো এটা বুঝি নিছকই মজার ছলে বলা কোনো কথা। অথচ এই ছেলেটি দীর্ঘ 9টি বছর ধরে মনে প্রাণে শুধু মৌকে নিজের ঘরে পেতে চেয়েছে। তাকে নিজের ঘরণী করার তীব্র আকাঙ্ক্ষা সে বুকে লালন করে এসেছে। সে যে ছেলেটি ছিল ছন্নছাড়া বেপরোয়া, সে শুধুমাত্র প্রেয়সীকে নিজের করে পাওয়ার জন্য অচেনা দেশে পাড়ি জমায়। রোহান তালুকদার বাড়ির মেন গেটে পেরিয়ে ভেতরে ঢুকলো। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি তাদের। বাড়িটা মূলত পৈতৃক, অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী দালান। রোহান আর 2 কদম এগিয়ে যেতে উঠানে দেখতে পেল তার দাদি রাবিয়া বেগম রোদে দেওয়া আচারের বয়ম নিয়ে বাড়ির ভেতর ঢুকছেন। আর ঠিক তখনই ওনার কানের কাছে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো, বড় বউ, তোমার স্বামী এসেছে, বরণ করবে না আমায়? রাবিয়া বেগম চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন তালুকদার বাড়ির বড় নাতির চেনা গলা। নাতি নাতনিদের মধ্যে এই রোহান তার ভীষণ প্রিয়। পেছনে ফিরে রোহানকে দেখা মাত্র বৃদ্ধার বুকটা হু হু করে উঠল। হাতের আচারের বয়মটা কোনো রকমে একপাশে রেখে তিনি প্রায় দৌড়ে এলেন রোহানের কাছে। ছেলেটাকে অনেকগুলো বছর দেখেননি, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে চিনতে ওনার বিন্দুমাত্র বেগ পেতে হলো না। রোহান নিজের দাদিকে পরম মমতায় জড়িয়ে ধরল। রাবিয়া বেগম খুশিতে ও আবেগে কেঁদে দিলেন। রোহান কোনোভাবে ওনাকে শান্ত করতে পারছেন না। সে মুচকি হেসে বলে, এই বুড়ি, কান্না করছো কেন? হ্যাঁ, এমন করলে কিন্তু আমি আবার প্লেনে চলে যাব। কথাটা শোনা মাত্র রাবিয়া বেগম নাতির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আর কোথাও যাস না রে এই বুড়িটাকে ছেড়ে দাদা ভাই, মরার আগে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। দাদির কথা শুনে কিছুটা অভিমান হলো রোহানের। সে মন খারাপ করে আবার ওই মরার কথা শুরু করে দিলে তো। আবার সব আমার আশায় ভুল হয়েছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দাদা ভাই, আমার সোনা দাদা ভাই, আর বলবো না, ঘরে চল, তোকে দেখলে বাড়ির সবাই যে কত খুশি হবে দেখিস। রোহান মুচকি হাসলো। সে মনে মনে তার ফুল অর্থাৎ মৌকে নিয়ে বড্ড এক্সাইটেড হয়ে আছে। মেয়েটা তাকে প্রথম দেখায় চিনতে পারবে তো? তাকে দেখে খুশি হবে, নাকি আগের সেই পিচ্চিকালের মতো দূরে দূরে পালিয়ে বেড়াবে? এই ভাবনার মাঝে রোহান চঞ্চল গলায় বলে উঠল, দাদি, আমার ফুল কোথায়? ফুল কি আমার অপেক্ষায় দিন গুনছে? এই বলে রোহান দাদির হাত ছেড়ে এক দৌড়ে বাসার ভিতর ঢুকে পড়ল। আর রাবিয়া বেগম ঠিক সেইখানে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এতগুলো বছর ধরে মনে মনে যে ঝড়টার ভয় তিনি পেয়েছিলেন, আর সেই ভয়ঙ্কর ঝড় ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। কি হতে চলেছে সামনে? রাবিয়া বেগমও নিজের চোখের জল মুছে তড়িঘড়ি করে রোহানের পিছু নিলেন। রোহান বাড়ির ভেতর ঢুকেই চারপাশ মাথায় তুলে হাঁক ডাক শুরু করে দিল, এই ফুল, ফুল দেখে যা, তোর রোহান ভাই এসেছে রে, তোর জন্য বিদেশ থেকে কত গিফট নিয়ে এসেছি, তোকে বউ করে ঘরে তোলার জন্য যা যা লাগবে সব এনেছি আমি, অনেক টাকা রোজগার করে এসেছি, আয় না ফুল, কোথায় তুই? ততক্ষণে ডাইনিং রুমে বাড়ির সবাই এসে হাজির হলো। মৌয়ের বাবা মা, ছোট চাচা, ছোট চাচি, চাচাতো বোন এবং
মৌয়ের ছোট ভাইও সেখানে এলো। রোহানকে অক্ষত শৈলে এত বছর পর ফিরে দেখে সবাই ভীষণ খুশি হলেন। রোহান এক এক করে সকলের সাথে পরম মায়ায় কুশল বিনিময় করল। অতঃপর সে আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে মৌয়ের রুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে মৌয়ের বাবা ডাকলেন, কিন্তু সে কিছুই শুনতে পেল না। মৌয়ের রুমে গিয়ে যখন তাকে কোথাও পাওয়া গেল না, তখন রোহান আবারও ডাইনিং রুমে ফিরে এলো এবং উদ্গ্রীব কণ্ঠে প্রশ্ন করল, সেজো আব্বু, আমার ফুল কই গো? আমার ফুল কি কলেজে গিয়েছে? বলুন না, আমার ফুল কোথায়? আমি আমার ফুলের জন্য কত জিনিস এনেছি। আপনিই তো বলেছিলেন না, আমি প্রতিষ্ঠিত হলে, আমি অনেক টাকা রোজগার করে ফিরলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। রোহান নিজের ট্রলির ব্যাগটা হুট করে খুলে সেখান থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করলো এবং পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো, এই দেখেন সেজো আব্বু, অনেক টাকা রোজগার করেছি আমি। এখন তো আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আর কোনো বাধা নেই, তাই না? ওর জন্য কত গহনা এনেছি, বিয়ের বেনারসি শাড়ি এনেছি, এমনকি ওর সবচেয়ে প্রিয় চকলেটও এনেছি। বলুন না, আমার ফুল কোথায়? মৌয়ের বাবা নিজের চোখের জল আড়াল করে অত্যন্ত ভারী ও কঠিন স্বরে বললেন, তোমার ফুলের বিয়ে হয়ে গেছে রোহান, সে এখন অন্য কারো বউ। তাকে নিজের বউ বানানোর স্বপ্ন তুমি চিরতরে ভুলে যাও। কথাটা যেন বজ্রপাতের মতো তীব্র ঝড়ের বেগে এসে রোহানের বুকে আঘাত করলো। সে স্তম্ভিত হয়ে খানিকটা পেছনের দিকে পিছিয়ে গেল। নিজের কানকে সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। তার ফুলের বিয়ে হয়ে গিয়েছে, অথচ সে প্রেমিক হয়ে বিন্দুমাত্র জানতে পারল না। কিন্তু তাকে যে কথা দেওয়া হয়েছিল সে অনেক টাকার মালিক হলে ফুল শুধু তারই হবে, এখন সেই প্রতিশ্রুতির কী হবে? হঠাৎ রোহান পুরো বাড়ি কাঁপে এক বিকট চিৎকার দিয়ে উঠল, আপনি মিথ্যে বলছেন সেজো আব্বু, আমার ফুলের বিয়ে হতে পারে না। ফুল তো আমার বউ হবে, এই রোহান তালুকদারের বউ। আপনি তো আমায় নিজে মুখে কথা দিয়েছিলেন আমি প্রতিষ্ঠিত হলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। তাহলে সেই কথার আজ কি মূল্য রইল? আমি এত শত নিয়ম কানুন জানি না, আমার ফুলকে চাই, এখনই চাই। রোহান রাগের কারণে সামনের কাঁচের চেয়ারটায় সজোরে এক লাথি মেরে কথাগুলো একদমে বলে শেষ করলো। তার দুটো চোখ তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতের ও গলার শিরা উপশিরাগুলো দগদগ করে ফুলে উঠেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে আছাড় মারছে। যার জন্য দীর্ঘ 7টা বছর প্রবাসের মাটিতে এত কষ্ট করলো, তাকে যদি সে না পায় তবে কেন এত ত্যাগ? সে হন্য হয়ে দৌড়ে মৌয়ের মায়ের কাছে এগিয়ে গেল। তার ওনা দু বাহু শক্ত করে চেপে ধরে আকুল গলায় প্রতিধ্বনিত করে, মা, ও মা, তুমি বলো না আমার ফুলের বিয়ে হয়নি। আমি তো তোমায় নিজের মা বলে ডাকি, তুমি অন্তত আমাকে এমন মিথ্যে বলবে না। বলো না মা, আমার ফুল এখনো আমারই আছে। মৌয়ের মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ওনার মুখ দিয়ে তুর শব্দটিও বের হলো না। রোহানের পাগলামি ও রুদ্রমূর্তি দেখে মৌয়ের বাবা আবারও গম্ভীর গলায় বললেন, রোহান, পাগলামি করো না। যা হয়ে গিয়েছে তা আর কোনোদিনও ঠিক হবে না। নিজেকে সামলাও তুমি। রোহান ছলছল নয়নে নিজের সেজো আব্বুর দিকে তাকালো। লোকটা কত সহজে কথাগুলো বলে দিল, অথচ এই রূঢ় সত্যটা হজম করতে গিয়ে যেন রোহানের নিজের জান বেরিয়ে যাচ্ছে। রোহান এবার ঠিক বুঝতে পারছে এই জন্যই সাব্বির এতদিন ফোনে তার কথা এড়িয়ে চলত। বারবার সে ফুলকে ভিডিও কলে দেখতে চাইলে তার দাদি নানা ছুতে কথা ঘুরিয়ে দিতেন। রোহান এবার নিজের বৃদ্ধা দাদির কাছে এগিয়ে গিয়ে ওনার মুখটা নিজের 2 হাতে চেপে ধরে তীব্র আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠল, দাদি, ও দাদি, তোমরা কিভাবে পারলে আমার ফুলকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে? তোমাদের কি একটা পলকের জন্য ওই এতিম ছেলের মুখটা ভেসে উঠল না? আমি কিভাবে বাঁচবো আমার ফুলকে ছাড়া? ফুলকে যে আমার চাই চাই। আমার ফুলকে আমার কাছে এনে দাও না দাদি, দোহাই মামুদের, আমার ফুলকে এনে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। রাবেয়া বেগমের 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মা বাবা হারা নাতির এই অবর্ণনীয় কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা ছোট থেকে কখনো কোনো কিছুর আবদার করেনি। সে শুধু মৌকে বউ বানাতে চেয়েছিল, কিন্তু বিধির লিখন বোধহয় অন্যরকম ছিল। রাবেয়া বেগমের 4 ছেলে 1 মেয়ে। রোহানের বাবা ছিলেন সবার বড়, আর মেহেরের বাবা ছিলেন দ্বিতীয়। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রোহানের বাবা মা এবং মেহেরের বাবা মা সবাই একসাথে মারা যান। সেই দিন একদিনে 4টি লাশ চোখের সামনে দেখেও রাবেয়া বেগম ভেঙে পড়েননি, অথচ আজ এই অনাথ ছেলেটার বুক ফাটা কান্না দেখে
দেখে তার নিজের হৃৎস্পন্দন যেন ছিঁড়ে যাচ্ছে। মৌয়ের বিয়ের সময় তিনি সেজ ছেলেকে বারবার বারণ করেছিলেন, কিন্তু মৌয়ের বাবা উজানের বাবার কথা ফেলতে পারেনি। রোহান মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। যে ছেলেটা বাবা মায়ের মৃত্যুর পরেও চোখের কোণে এক ফোঁটা অশ্রু দেখায়নি, সে আজ উন্মাদ পাগলের মতো কাঁদছে। হঠাৎ রোহান একের পর এক ঘুষি মারতে লাগলো মেঝেতে। হাতের চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, তবুও সে থামছে না। তার বন্ধুরা এসে শেষমেশ তাকে কোনো মতে আটকালো। রোহান মৌয়ের বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে আওড়ালো, সেজ আব্বু, আপনি কিভাবে আমার ফুলকে অন্যের বউ হতে দিতে পারলেন বলেন তো? আমি কি সত্যি ওর অযোগ্য ছিলাম, নাকি ওর বয়স আমার থেকে অনেকটা কম বলেই এই সিদ্ধান্ত মানলাম? ফুলের চেয়ে আমার বয়স দ্বিগুণের বেশি, তাই বলে কি আমার ভালোবাসা খাঁটি নয়? আমি কি আমার ফুলকে সুখী রাখতে পারতাম না, নাকি অনাথ বলে আপনারা মনে করলেন ফুলকে অন্য কোথাও বিয়ে দেওয়াই শ্রেয়? মৌয়ের বাবা অসহায়ের মতো তাকিয়ে রইলেন। এখন তিনি বুঝতে পারছেন ছেলেটার ভালোবাসা নিছক পাগলামি ছিল না, কিন্তু বাবা হিসেবে মেয়ের সুখ চাওয়াও তো অপরাধ নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, রোহান, কেঁদো না বাবা, তোমাকে আমি ফুলের থেকেও সুন্দর মেয়ে এনে দেব। তবু রোহান তখন হো হো করে হেসে উঠল। তার সেই বিকট হাসির শব্দে সবাই চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে রইল। জানেন সেজ আব্বু, আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর আপনাদেরই বাবা মা বলে ডেকেছি, অথচ আমি ভুলেই গেছিলাম যে নিজের বাবা মায়ের মতো কেউ কাউকে এতটা ভালোবাসে না। আমার আপনার মেয়েকে চাই, অথচ আপনি অন্য কাউকে খুঁজে দিতে চান। আপনাকে আমি বোঝাতেই পারবো না যে ফুলবিহীন রোহান তালুকদারের অস্তিত্ব কোনো মানে নেই। রোহানের মা ছলছল নয়নে তাকিয়ে রইলেন। তিনি আজ ভীষণ অনুতপ্ত। মেয়ের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে এই অনাথ ছেলেটার স্বপ্ন তিনি চুরমার করে দিয়েছেন। মৌয়ের বাবা আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, মাফ করে দিও আমাকে। আমি পারিনি আরিফুনের কথা ফেলতে। ও যে আমার মেয়েটাকে নিজের মেয়ে করে নিতে চেয়েছিল। সেজ আব্বু, আমিও তো আপনার মেয়েকে আমার বউ করে চেয়েছিলাম। আপনি তার কথা ফেলতে পারলেন না, অথচ আমাকে দেওয়া আপনার সে পুরনো কথাগুলো আপনি কত সহজে ভুলে গেলেন। আমি তো আপনার কাছে দামি কিছু চাইনি, আমার ফুলকে শুধু চেয়েছিলাম, কিন্তু আপনারা আমার ফুলকে আমার থেকে চিরতরে সরিয়ে দিলেন। আপনারা জানতেন ফুলকে ছাড়া আমি বাঁচব না, তবুও কেন এমনটা করলেন? রোহান তড়িঘড়ি করে একটা লাগেজ খুলল। সেখান থেকে স্বর্ণের গহনা আর লাল টুকটুকে বিয়ের শাড়িটা বের করে সবার উদ্দেশ্যে বলল, এই শাড়ি গহনা পরিয়ে ফুলকে আমার বউ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা করতে দিলেন না। আজ আপনারা সবাই মিলে আমাকে এক জীবন্ত লাশ বানিয়ে ফেললেন। এর জন্য আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। রোহান আর সহ্য করতে পারছে না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে বাসা থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তার বন্ধুরাও ছুটে চলল। ছেলেটা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। তার পৃথিবীটা এখন এক বিশাল শূন্যতায় ঘেরা। তার ভেতরে সে হাহাকার দেখার মতো কেউ যেন আজ আর নেই।